নমস্কার। আজ একটা বিশেষ দিন। সাধারণভাবে এই দিনটা আমরা পালন করি না, কিন্তু সরকারিভাবে দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। কালীঘাট মহাশ্মশানে, যেখানে এই মহা বিপ্লবীর সমাধিক্ষেত্র আছে, সেখানে আজকে পুষ্প অর্পণ করা হয়েছে সরকারিভাবে, এবং বেশ কিছু বিপ্লবী সংগঠনও সেখানে যায়। আমাদের রাখাল বেনুর পরিবারের পক্ষ থেকেও সেখানে যাওয়া হয়। এই যে বিপ্লবী যার আজকে জন্মদিন, তার নাম হলো বিপ্লবী সত্যরঞ্জন বক্সী। তার এই জন্মদিনে আজকে আমরা প্রতি বছরই শ্রদ্ধা অর্পণ করি, ঘরোয়াভাবে বা ছোটোখাটো কোনো সভা অনুষ্ঠান করে। কিন্তু এবারে হঠাৎ আমরা ঠিক করি যে মোদক ট্রেনার একাডেমির সঙ্গে এই মহাজীবনের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব। সেই জন্য আজকে আমরা মিলিত হয়েছি, এবং সেই কারণে আমি এই একাডেমির যিনি কর্ণধার শ্রীযুক্ত গণেশ মোদক মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এমন একটা দিনে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বিশেষভাবে ডক্টর গার্গীদের কাছেও কৃতজ্ঞ। তিনি আমাদের সুযোগ দিয়েছেন, এই রাখাল বেনু পরিবারকে সুযোগ দিয়েছেন যে বিপ্লবী সত্যরঞ্জন বক্সীর সম্পর্কে কিছু বলার জন্য। আমি বিষয়েই ঢুকে পড়ছি। আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধে কত যে প্রাণ বলি গেছে তার কোনো ঠিক নেই, কত শহীদ যে বলি হয়েছেন তার কোনো ঠিক নেই। কিছু কিছু নাম আমরা পেয়েছি, কিছু কিছু নাম আমরা পাই না। কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে একটি বিপ্লবী সংগঠন সে সময় তৈরি হয়েছিল, যে বিপ্লবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন রকম অ্যাকশন অনুষ্ঠিত হতো। অ্যাকশন বলতে একেবারেই যেমন পেডি ডগলাস হত্যা হচ্ছে, ওদিকে দেখা যাচ্ছে সুভাষচন্দ্রের উত্তরণ, এবং তখন রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে একটা অন্যরকম অবস্থার সৃষ্টি হয়েছে। এমতো অবস্থায় আমাদের সত্যরঞ্জন বক্সী সম্পর্কে কিছু জানানো প্রয়োজন আছে। কেননা যদিও আমরা জানি, অনেকেই জানি, ওনার সম্পর্কে বিভিন্ন সাইটেও বিভিন্ন কথা লেখা আছে, উইকিপিডিয়া আছে, তবুও আলোচনা করাটা একান্ত জরুরি কিছু তথ্যের জন্য। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন বিষয়টিকে তুলে ধরতে। বিপ্লবী সত্যরঞ্জন বক্সীর পিতার নাম হচ্ছে শ্রী বসন্ত কুমার বক্সী, এবং মাতা ছিলেন মোক্ষদা সুন্দরী বক্সী। তিনি বর্তমান যে বাংলাদেশ রাষ্ট্র, সেখানকার বরিশাল জেলার বাঁথি গ্রাম, কাঁথি নয় কিন্তু, আমাদের মেদিনীপুরে কাঁথি আছে, ওখানে বাঁথি গ্রাম, একান্ত প্রত্যন্ত একটি গ্রাম। সেখানে 1897 সালের 16 জুলাই জন্মগ্রহণ করেন। এই 1897 সালের 23 জানুয়ারি জন্ম হয়েছিল সুভাষচন্দ্র বসুর। তার থেকে কিছু মাসের ছোট ছিলেন সত্যরঞ্জন বক্সী। প্রায় সমবয়সী বন্ধু হয়েছিলেন তারা পরবর্তীকালে। শুধু বন্ধু নন, একান্ত সহচর, একান্ত ঘনিষ্ঠ, মানে ঘনিষ্ঠ সহচরদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে সত্যরঞ্জন বক্সী অন্যতম। সত্যরঞ্জন বক্সীর মৃত্যু হয় 1983 সালের 8 জানুয়ারি। এইটা আমাদের মনে রাখতে হবে। ওই বরিশালেরই গাভা স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন 1913 খ্রিস্টাব্দে। জগন্নাথ কলেজ ঢাকায়, সেখান থেকে আইএ পাশ করলেন 1915 খ্রিস্টাব্দে। কলকাতা সিটি কলেজ থেকে বিএ পাশ করলেন 1917 খ্রিস্টাব্দে, ইংরেজি অনার্স
নিয়ে এবং সাহিত্য নিয়ে তিনি পড়াশুনো করলেন। তারপরেই উনি চলে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, 1919 সালে এমএ পাশ করলেন, ইংরাজিতেই এমএ পাশ করলেন। এরপরে 1920 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় নিয়ে বিএল পাশ করলেন। এই অবধি হলো তার লেখাপড়ার মানে কেতাবি যে ডিগ্রি সেইখানেই শেষ হলো। এরপর থেকে এই ছাত্রজীবন শেষ হওয়ার পরেই তিনি রাজনৈতিক এবং কর্মজীবনে প্রবেশ করলেন। 1923-এ ফরওয়ার্ড দৈনিক কাগজের সহ সম্পাদক রূপে তিনি সাংবাদিক জীবনের শুরু করলেন। এবার এই ফরওয়ার্ড দৈনিকের সহ সম্পাদক রূপে উনি দুটো আর্টিকেল লিখেছিলেন, ডাম্প মিলিয়ন এবং এশিয়াটিক ফেডারেশন। এই এশিয়াটিক ফেডারেশনটি পড়ে তার যে সম্পাদকীয় প্রবন্ধ এশিয়াটিক ফেডারেশন, এইটা পড়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে জড়িয়ে ধরলেন এবং তিনি বললেন, ইউ হ্যাভ গিভেন ওয়ার্ডস টু মাই থট। দেশবন্ধুর চিন্তার যে বাস্তব রূপায়ণ সেইটা তিনি করলেন ওই প্রবন্ধে। বয়স কতই বোঝা যাচ্ছে, 1923-এ উনি যখন কর্মজীবনে জয়েন করেছেন তখন 26 বছরের যুবক, 97 সালে জন্ম হলে তাই হয়, 26 বছরের যুবক তিনি। দেশবন্ধুর ইচ্ছাতেই তিনি ওই ফরওয়ার্ড দৈনিক কাগজেই সম্পাদকীয় যে কলামগুলো লেখা হতো, এডিটোরিয়াল কলাম, তার জন্য বিশেষভাবে তার লেখনীকে, তার কলমকে যাতে প্রাধান্য দেওয়া হয় সেটা দেশবন্ধু বলে দিলেন তখনকার সম্পাদক ছিলেন শ্রী মৃণাল কান্তি বসুকে। এবং সত্যই দেশবন্ধুর চিন্তার বাস্তবায়ন হলো, সত্যরঞ্জন বক্সী হয়ে উঠলেন একজন দুর্ধর্ষ সাংবাদিক। এইভাবে তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়লেন স্বরাজ্য পার্টিতে এবং অন্যান্য রাজনৈতিক কার্যকলাপে, এবং তিনি প্রবন্ধ লিখতে শুরু করলেন, রাজনৈতিক প্রবন্ধ। এইভাবে তার কর্মজীবনে শুরু হয়ে গেল রাজনীতিতে তিনি প্রবেশ করলেন। 1923 থেকে 1929-এ ফরওয়ার্ড পত্রিকায় তিনি নানা রকম বৈদেশিক খবর প্রকাশ করতে লাগলেন। বিশেষ করে প্রকাশিত হতে থাকলো পরাধীন জাতিগুলির মুক্তি সংগ্রামের বিভিন্ন খবর। মাতৃভূমি থেকে নির্বাসিত হয়ে বহু বিপ্লবী ছড়িয়ে পড়েছেন তখন পৃথিবীর নানা প্রান্তে, এবং সেখানে আশ্রয় নিয়ে তারা কি কার্যকলাপ করছে এবং আমাদের দেশে বিপ্লবীরা, ছোট বড় নানা রকম বিপ্লবী গোষ্ঠী কিভাবে সেই কার্যকলাপকে বাস্তবায়নের পথে নিয়ে যাচ্ছে, এইটাকে, এই করেসপন্ডেন্স যেটাকে বলা হয়, সেটাকে করবার জন্য তিনি বিশেষ দাতাকে নিযুক্ত করলেন, সত্য বক্সী। এবং এই বিশেষ সংবাদদাতা যারা, তারা ভারতের স্বাধীনতাকামী সংবাদের খবর পেয়ে যারা প্রত্যন্ত পৃথিবীর অন্য কোনো প্রান্তে রয়েছেন নির্বাসিত হয়ে, তাদের কি রিয়াকশন, তারা কি প্রতিক্রিয়া করছেন, সেইটিকে এসে বলতে লাগলো এবং এখানকার খবর সেখানে যেতে লাগলো। এই খবরগুলো সত্যরঞ্জন বক্সী ছাপতে শুরু করলেন। কি অসাধারণ সাংগঠনিক ক্ষমতা! এবং মানে এখনকার দিনের এই ডিজিটালি আমরা সব এক হচ্ছি, আর উনি কিভাবে এগুলো করেছেন ভাবতে অবাক লাগে, যে এইভাবে দেশের মানুষের সঙ্গে এক প্রাণ হয়ে যেতে লাগলেন পৃথিবীর অন্যান্য প্রান্তের যারা নির্বাসিত জীবন যাপন করছেন সেই সব বিপ্লবীরা, এবং এই অসামান্য সাংগঠনিক শক্তি ঘটিয়ে একটা চমক সৃষ্টি করে দিলেন সত্যরঞ্জন বক্সী। এইভাবে করতে করতে একটা কাজ হলো যে যারা বিশেষ সংবাদদাতা তাদের কিছু রুজি রোজগার হলো, সেজন্য তারাও চাকরির জন্য বিশেষ সংবাদদাতা হিসেবে যোগদান করতে লাগলো কাজে, এবং তাতে তাদের কিছু আর্থিক অবস্থার উন্নতি হলো, তাতে সাংসারিকভাবে অন্তত আংশিকভাবেও কিছু তারা একটু সচ্ছলতার মুখ দেখতে পেল এইসব দেশপ্রেমিক যারা সংবাদদাতা। এবং সত্য বক্সীর যে কলমের জোর এবং তার যে
বলিষ্ঠ কলম এবং তার যে বিশ্বস্ততা রাজনৈতিকভাবে এত সুদৃঢ় হয়ে উঠল যে দেশবন্ধু যখন কোনো কারণে অনুপস্থিত থাকতেন তিনি বলে দিতেন যে সত্যবক্সীকে তিনি বলে দিয়েছিলেন যে তার বদলে রাজনৈতিকভাবে কোনো বিবৃতি তিনি দিতে পারেন। কতটুকুই বা বয়স সত্যবক্সীর, এইটা সত্যবক্সী নিজে অর্জন করে নিলেন। 1926 সাল যখন দেশবন্ধুর মৃত্যু হলো, ওনার বয়স তখন 29 বছরের যুবক, তখন তিনি ঘোষিতভাবে ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হয়ে গেলেন এবং সম্পাদক হিসেবে যখন তিনি ঘোষিত সম্পাদক হলেন তখন নেতাজি সুভাষচন্দ্র বসু, তখন নেতাজি হননি, সুভাষচন্দ্র বসুর দাদা, মেজদাদা শরৎচন্দ্র বসু ছিলেন এই পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর। সম্পাদক হিসেবে সত্যরঞ্জন বক্সীকে দুবার সেডিশন করা হলো, দুবার তিনি রাষ্ট্রদ্রোহী হিসেবে সাজা পেলেন এবং রাষ্ট্রদ্রোহী সম্পাদকীয় এবং খবর ছাপানোর অপরাধে 1929 এবং 1931 সালে দুবার তাকে কারারুদ্ধ করা হলো। প্রথমবারে হাইকোর্টের শেষ নির্দেশে 15 দিন রইল এবং পরের বারে 1 বছর পর্যন্ত সেই কারারুদ্ধ অবস্থায় তাকে থাকতে হলো। এরপরে দেখা গেল ডানকুনিতে একটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা হয়েছে এবং সেই রেল দুর্ঘটনা এত ভয়ানক হয়েছিল উনি সেটার খবর ছাপালেন। সে খবরটা হরিফাইড স্পেকটেটর নাম দিয়ে একটা খবর ছাপালেন। সেই খবর পড়ে মানুষ শিউরে উঠল এবং রেল কর্তৃপক্ষ তখন ক্ষেপে গিয়ে সেই ফরওয়ার্ড কাগজের বিরুদ্ধে মানহানির মামলা করলো এবং 1.5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করলো। তখন রাতারাতি সত্যবক্সী, আইন তখন উনি খুব ভালো জানতেন, আইনের ছাত্র ছিলেন, রাতারাতি ফরওয়ার্ড থেকে সেটাকে লিবার্টি করে দিলেন। লিবার্টি কাগজের সম্পাদক হলেন সত্যরঞ্জন বক্সী। এই ফরওয়ার্ড এবং লিবার্টির যে যুগ, এই সময়টাতেই সুভাষচন্দ্র বসুর সঙ্গে সত্যরঞ্জন বক্সীর সৌহার্দ্য, সখ্যতা বেড়ে উঠেছিল। যাই হোক, সত্যরঞ্জন বক্সী কিন্তু রাজরোষ থেকে বাঁচতে পারলেন না। তখন এই লিবার্টিকে আবার তিনি নাম বদলালেন, নাম বদলে তিনি নাম দিলেন অ্যাডভান্স এবং এটা 1938-39 সাল। এরপরে 1948 সালে নেশান পত্রিকা হিসেবে এটাকে বের করলেন। আর শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুর মেজদাদা একটা সংগঠন তৈরি করেছিলেন। এটা স্বাধীনতার পরে যখন জেল থেকে বেরিয়ে এসছেন সত্যবক্সী 46 সালে, তারপরে 1948 সালে সেই সংগঠনে তিনি যুক্ত হয়েছিলেন এবং সেখানেও সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এইটার নাম হলো ইউনাইটেড সোশ্যালিস্ট অর্গানাইজেশন। তার সম্পাদক হিসেবে সত্যরঞ্জন বক্সী কার্যভার গ্রহণ করেছিলেন। আমাদের দেশে জাতীয়তাবাদী সাংবাদিকদের যেমন বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রমুখ বড় বড় কিছু সাংবাদিক তখন ছিলেন যারা জাতীয়তাবাদী ছিলেন এবং তারা বিভিন্ন খবর নিয়ে আসতেন এবং এদেশের খবর অন্য জায়গায় দিতেন। তাদের কাছে গুরু স্বরূপ ছিলেন সত্যরঞ্জন বক্সী। ফরওয়ার্ড পত্রিকাতে রাষ্ট্রদ্রোহী প্রবন্ধ হিসেবে যখন তাকে প্রেসিডেন্সি জেলে ঢোকানো হলো, 1924 থেকে 1929 সাল পর্যন্ত উনি প্রেসিডেন্সি জেলে বন্দী থাকলেন। 1931-এ লিবার্টি পত্রিকায় আবার একই কারণে উনি ওই প্রতিস্পর্ধী উনি চ্যালেঞ্জ করে লিখেছিলেন, সে কারণে 1.5 বছরের কারাভোগ তাকে ভোগ করতে হলো। 1932 থেকে 1938 তাকে বিনা বিচারে ডেটিনিউ করে বক্সার দেউলি জেলে রাখা হয়েছিল। এই বিষয়টা আবার পরে আসবো আমরা। 1939 সালের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত তিনি জেলে নিরাপত্তা বন্দী হিসেবে ছিলেন। এরপরে 1941-এ সুভাষচন্দ্রের অন্তর্ধান হয়ে গেল।
1942 মে থেকে 1946 সাল পর্যন্ত তিনি বিনা বিচারে কারারুদ্ধ হলেন এবং অমানবিক দৈহিক নির্যাতন করা হয়েছিল। তাকে লালকেল্লায় আন্ডারগ্রাউন্ড সেলে তাকে রাখা হয়েছিল, তারপর নিয়ে যাওয়া হয়েছিল নৈনি, তারপর আবার নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। বেশিরভাগ জীবনটাই তার কারা জীবন হিসেবেই কেটে গিয়েছিল, রাজনৈতিক জীবন। 1949 সালের 23শে জানুয়ারি তিনি দ্য নেশনে লিখলেন সুভাষিজম। সুভাষিজম নাম দিয়ে তিনি বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। এই সুভাষিজমের আমরা আছে আমাদের, একটু যদি দেখান সুভাষিজমের শিরোনামে বহু প্রবন্ধ লিখেছিলেন এবং তাতে দেখা গেল যে এটা নয়, সুভাষিজম বলে একটা ইয়ে আছে, ছবি গেছে, যদি পারেন দেখান। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ঠিক ঠিক ঠিক, এর পরেরটা, হ্যাঁ এইটা। এই সুভাষিজম বলেই যে লেখাটা, এটা ছাপানো হয়েছিল এবং এই সুভাষবাদ এটা রাখাল বেনু ছাপিয়েছিল। উনি রাখাল বেনুতে সভাপতি, সহসভাপতি, সভাপতি এবং রাখাল বেনু পত্রিকার উনি উপদেষ্টা মণ্ডলী ছিলেন। পরবর্তীকালে ওনার এই লেখাটি ছাপানো হয়, কিন্তু সুভাষিজম নামের হেডিংয়ের তলায় তিনি সুভাষচন্দ্রের মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ এবং তার প্রয়োগের দিক এবং সুভাষচন্দ্রের যে মানে রাজনৈতিক দর্শন, এই জিনিসটাকে তিনি প্রতিফলিত করেছিলেন এবং সেইটি তিনি দ্য নেশনে লিখতে শুরু করেছিলেন, আলোচনা করেছিলেন। একটু জেনে রাখা দরকার, প্রথম যে মুক্তি সংঘ বলে সংগঠন একটি তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল, এইটাই হয়ে গিয়েছিল বেঙ্গল ভলান্টিয়ার্স। এই বিপ্লবী সংগঠনের সর্বাধিনায়ক ছিলেন হেমচন্দ্র ঘোষ, যাকে বিপ্লবীরা বরদা বলে ডাকতেন। এই বরদা হেমচন্দ্র ঘোষ ছিলেন সত্যরঞ্জন বক্সীর মামা এবং তার কাছেই সত্যরঞ্জন বক্সীর বিপ্লবের দীক্ষামন্ত্রে অভিষেক। বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বিপ্লবাত্মক কার্যকলাপ রূপায়ণে এবং নতুন নতুন দৃঢ়চেতাবান বিপ্লবীর জন্ম দিতে তৎপর হয়ে উঠেছিলেন এই দুই মামা ভাগ্নে এবং এই সূত্রেই সুভাষচন্দ্রের সঙ্গে হেমচন্দ্র ঘোষ এবং সত্যরঞ্জন বক্সীর যোগাযোগ হয়েছিল। আমৃত্যু সত্যরঞ্জন বক্সী ছিলেন নেতাজির ঘনিষ্ঠতম প্রত্যক্ষ সহচরদের মধ্যে একজন। তাই নেতাজির জীবনে, রাজনৈতিক জীবনে সত্যরঞ্জন বক্সীর অবদান সুদূর প্রসারী, এইটা অবশ্যই স্বীকার করে নিতে হবে। সত্যরঞ্জন বক্সী না থাকলে সুভাষচন্দ্রকে এইভাবে নেতাজি হিসেবে আমরা পেতাম কিনা সন্দেহ আছে। সুভাষচন্দ্র বসুর সঙ্গে এত নিবিড় সম্পর্ক ছিল তার যে নেতাজির অন্তর্ধানের পরেও তার যে বাসস্থান, যেখানে থাকতেন ভবানীপুরের কাছে একটি বাড়ি, তাই বাড়ির ঠিকানাটা হলো 16A প্রিয়নাথ মল্লিক রোড। পরবর্তীকালে উনি ওইটারই পেছন দিকে 16B প্রিয়নাথ মল্লিক রোডে ওই বাড়িতে উনি ট্রান্সফার হয়েছিলেন, ওখান থেকে ওইখানে গিয়ে থাকতেন। কিন্তু ওই প্রিয়নাথ মল্লিক রোডের ওই 16 নম্বর বাড়িটি উনি ছাড়েননি, কেননা নেতাজি সুভাষচন্দ্র অন্তর্হিত হওয়ার আগে তাকে বলে গিয়েছিলেন। কি বলে গিয়েছিলেন সেটা আমি একটু বলি। তিনি বলেছিলেন, উই উইল ওয়ার্ক টুগেদার। নেতাজি সুভাষচন্দ্র বলছেন সত্যরঞ্জন বক্সীকে, উই উইল ওয়ার্ক টুগেদার, উই উইল ডাই টুগেদার, আই মাস্ট কাম ব্যাক। তবে আপনার এই বাড়িটি যেন না ছাড়েন, প্রয়োজনে আমি যেন যোগাযোগ করতে পারি। সেজন্য সত্যরঞ্জন বক্সী শত কষ্টেও, অতি অত্যাচারিত হয়েও, অত্যন্ত রুগ্ন হয়েও, অর্থকষ্টে জর্জরিত হয়েও ওই বাড়িটি তিনি ছাড়েননি। উনি জানতেন যে বিমান দুর্ঘটনা একটি মিথ্যা রটনা এবং নেতাজি ওটা করেছেন এবং নেতাজির যে জীবিত বিমান দুর্ঘটনা যে হয়নি, নেতাজি যে বিবাহিত নন, তারকে তৈরি করা হয়েছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য, আইডেন্টিফাই করার জন্য
এমিলি সেঙ্কল বলে একজন নারীকে তার স্ত্রী বানানো হয়েছে, অ্যানিটা পাফ বলে একজনকে মেয়ে বানানো হয়েছে। প্রথম তাকে ছেলে বলা হয়েছিল, তার পুত্র সন্তান আছে। তারপর যখন সেই 6 বছরের পুত্র সন্তান খুঁজে পায়নি, তখন তাকে মেয়ে বানানো হলো। বিপ্লবীরা এগুলো সব জানতেন। সেই জন্য সত্যরঞ্জন বক্সী চিরকাল ওই বাড়িতে থেকে গিয়েছিলেন, কবে নেতাজি আসবেন, কবে নেতাজি আসবেন এই ভেবে। এবং তার জন্য তিনি যে স্যাক্রিফাইস করেছেন, সেই স্যাক্রিফাইসের কোনো মূল্যায়ন করা সম্ভব নয়, মানব জীবনে মূল্যায়ন করা সম্ভব নয়। যাই হোক, শত কষ্ট, শত যন্ত্রণা, অসীম অর্থকষ্ট এবং জীর্ণ শরীরটাকে টেনে উপেক্ষা করে তাকে সেখানেই তিনি আমৃত্যু থেকে গিয়েছিলেন। তার 2 পুত্র সুধাংশু এবং সুবীর রঞ্জন অসুস্থ হয়ে অপুষ্টিতে মারা যান। এরা প্রত্যেকেই, তার ছেলেমেয়েরা হাইলি কোয়ালিফাইড ছিলেন। কিন্তু 4 কন্যা ছিলেন, লীলা, শেফালি, গীতা ও লীনা। পারিবারিক নানা বিপর্যয়ের মধ্যে দিয়ে এই এনারা, মানে তার সন্তানেরা, কপর্দকহীন অবস্থায়, 1 পয়সাও তারা চাকরি করে পাননি, কারণ বাবা কোনোদিন সরকারি চাকরি করতে দেননি। কপর্দকহীন অবস্থায় দিন কাটিয়েছিলেন এবং অতি রুগ্ন অবস্থায় মারা যাচ্ছেন। সামনে ছেলের মৃত্যু দেখছেন, সামনে মেয়ের মৃত্যু দেখছেন, অপুষ্টিতে যক্ষ্মা হয়ে গেছে দেখছেন, বমি করছে, তার মধ্যে তিনি লিখে যাচ্ছেন সুভাষিজম। এই কোন তপস্যা! এ তো মানে যা মানে মানে কি বলবো, মানে এটা বলার কোনো ভাষা নেই। এইগুলো পড়লে মন অত্যন্ত মানে খারাপ হয়ে যায়। আমরা এতই অধম যে আমরা এসবের কোনো খবর রাখি না। মানে আমি সাধারণ মানুষকেও দোষ দেব না, শিক্ষিত মানুষরাই খবর রাখে না, অতি শিক্ষিত বড় বড় ডিগ্রিধারী মানুষরাই খবর রাখে না। মানে আমি বাধ্য হয়েই বলছি আর কি। তো যাই হোক, যখন এরকম বারে বারে জেলে গেছেন সত্যরঞ্জন বক্সী, তখন তার ভাই সুধীর রঞ্জন বক্সী, ইনি আরেকজন বিপ্লবী ছিলেন, অসাধারণ ভাই এবং অসাধারণ মানুষ ছিলেন, তিনিও জেল খেটেছেন। এবং দাদা যখন জেলে যেতেন, তখন ভাই দেখাশোনা করতেন, ছেলে মেয়েদের সংসারের একটু ভার নিতেন। তারও ওই একই অবস্থা ছিল। এবং পরবর্তীকালে আমি গীতাদি, লীনাদিকে আমি দেখেছি, বাকিদের আমি দেখিনি। আমার বাবা সত্যরঞ্জন বক্সীকে প্রণাম করতে গিয়েছিলেন। আমার মামা শান্তি চ্যাটার্জি, আমার বাবার নাম চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, এরা দুজনে খুব বন্ধু ছিলেন। এবং এরা, আমার বাবা ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করেছিলেন, অত্যন্ত সৎ একজন অফিসার ছিলেন। লোকনাথ বলের আন্ডারে বাবা চাকরি করেছিলেন, গণেশ ঘোষকে দেখেছিলেন। এবং সত্যরঞ্জন বক্সীকে প্রণাম করবেন বলে তিনি, আমার বড় মামা এবং তিনি গিয়েছিলেন। এবং এইটুকুই আমি শুনেছি, কিন্তু আমি এদের কারুকে দেখিনি। আমি ওনার মেয়ে গীতা বক্সী এবং লীনা বক্সীকে দেখেছি। তো এদের খবর রাখতেন কিন্তু বিপ্লবী দলের, নেতাজির অনুগামী বিপ্লবী দলের সদস্যরা। এবং পরবর্তীকালে আমার সঙ্গে দেখা হয়েছে বহুবার, আমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, সেটা হচ্ছে শ্রী সংঘের যে লীলাবতী নাগ ছিলেন, এবং লীলা রায়, অনিল রায়, লীলা রায়, অনিল রায়ের স্ত্রী লীলা রায়, দেশনেত্রী লীলা রায়, তিনি কিন্তু এই তার ভাইপো আমাদের শ্রী বিজয় নাগ রয়েছেন, এখনো আছেন, আর তার সঙ্গে খুবই যোগাযোগ আছে আমাদের। তাকে আমি বহুবার দেখেছি, মাঝে সাঝেই দেখা হয়েছে, হাজরায় দেখা হয়ে গেছে দুজনের। উনি ওই দিকে যেতেন এবং গীতাদি লীনাদি থাকাকালীন ওদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন, এটা আমরা জানি। আমাদের বাড়ি থেকেও যোগাযোগ ছিল যতদিন সত্যেন চৌধুরী ছিলেন এবং সুভাষিস চৌধুরী, এরা যোগাযোগ রেখেছে ওনার সঙ্গে। ছোট ভাই সুধীর রঞ্জন বক্সী আপোষহীন হয়ে দাদার পথ অবলম্বন করেছিলেন এবং তিনিও জেল খেটেছেন। দাদা যখন জেলে, তখন যেমন পরিবারকে তিনি দেখাশোনা করছেন, তিনি কিন্তু অঙ্কশাস্ত্রে তিনি এমএসসি করেছিলেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন সুধীর রঞ্জন বক্সী। চাকরি নিয়েছিলেন ক্যালকাটা কর্পোরেশনে। এবং
এই ক্যালকাটা কর্পোরেশন ছিল তখনকার দিনে খাঁটি দেশপ্রেমিকদের আঁতুড়ঘর, খবর আদান প্রদানের বিশ্বস্ত ঘাঁটি, যা আমরা এখন ভাবতে পারি না বা পরবর্তীকালেও ভাবতে পারিনি। তো এইটা ছিল তখন ক্যালকাটা কর্পোরেশনের আসল চিত্র। সত্যরঞ্জন বক্সীকে পৃথিবীর বড় বড় যারা রাজনৈতিক পুরুষ, রাজনীতিবেত্তা বা রাজনৈতিক নেতা, তারা চিনতেন না এরকম কেউ ছিল না। ডি ভ্যালেরা চিনতেন, স্ট্যালিন চিনতেন, আমাদের এখানে গান্ধীজি অত্যন্ত তাকে স্নেহ করতেন। কিন্তু এখানে একটু কথা বলা দরকার যে গান্ধীজি যদিও তাকে খুবই স্নেহ করতেন, তা সত্ত্বেও ত্রিপুরী কংগ্রেসের পরে, ত্রিপুরী অধিবেশনের পরে সুভাষচন্দ্র যখন গান্ধীজিকে প্রস্তাব দেন যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে সত্যরঞ্জন বক্সীকে তিনি নেবেন, গ্রহণ করবেন এবং এআইসিসির সাধারণ সম্পাদকের পদ থেকে তিনি সরে যাবেন এবং সেখানে সত্যজিৎ বক্সীকে অভিষিক্ত করা হবে, এটা তার মত ছিল সুভাষচন্দ্র বসুর। কিন্তু গান্ধীজি সেই মতটাকে অনুমোদন করেননি, অর্থাৎ এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে সত্যরঞ্জন বক্সীকে গান্ধীজি প্রবেশ করাননি। আবার 1946-এ যখন প্রেসিডেন্সি জেলে অত্যন্ত অসুস্থ অবস্থায়, হার্টের অসুখ করে গেছে, অকথ্য অত্যাচারে শরীর ভেঙে গেছে, তখন গান্ধীজির মধ্যস্থতায় তিনি জেল থেকে ছাড়া পান। গান্ধীজি যখন গেছেন, গান্ধীজি গিয়ে বলেন যে সত্যরঞ্জনকে যে তুমি আমার সবরমতী আশ্রমে থাকবে চলো, তখনও কিন্তু সত্যরঞ্জন বক্সী সেটি গ্রহণ করেননি। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও যে যার মতে পথে তারা একনিষ্ঠ ছিলেন। এই যখন সত্যরঞ্জন বক্সীকে গান্ধীজি প্রস্তাব দেন, তখন প্রেসিডেন্সি জেলে সুবোধ চক্রবর্তী ছিলেন, তিনিও একজন বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবী। শান্তিপুরে ডাক্তার গৌতম পাল যে সংগঠন করেছেন, সেই বাড়িটি হলো সুবোধ চক্রবর্তীর বাড়ি এবং সেই বাড়িতে এবং এই রাখাল বেনু পরিবারের যে বাড়ি, সেখানে সুবোধ চক্রবর্তীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। এছাড়া কামাখ্যা সেন, কামাখ্যা রায়, নিকুঞ্জ সেন এবং আরও অনেক বিপ্লবীরা এখানে আসতেন যেতেন, এইগুলো তখন চলতো। এই সুবোধ চক্রবর্তীর কথা যে বললাম, সুবোধ চক্রবর্তী ছিলেন সত্যরঞ্জন বক্সীর তখন সেবা শুশ্রূষা করছেন জেলে, তিনিও বন্দী, সত্যরঞ্জনও বন্দী, তিনি সেবা শুশ্রূষা করতেন সত্যরঞ্জন বক্সীর। হেমচন্দ্র ঘোষ এবং সত্যরঞ্জন বক্সীর সঙ্গে সুভাষচন্দ্রের সংযোগ ভারতবর্ষের ইতিহাসে এবং শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে সমগ্র বিশ্ব মানবের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক যে বন্ধন উন্মোচনের সুভাষচন্দ্রের যে ভূমিকা, সেখানে এই হেমচন্দ্র ঘোষ এবং সত্যরঞ্জন বক্সীর যে অবদান, সেইটিকে স্বীকার করে নিলে দেখা যাবে এটি একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে গুপ্ত সমিতিগুলির অবদান বিষয়ে সুভাষচন্দ্র গভীরভাবে অনুধাবন করতে পারতেন না, যদি না হেমচন্দ্র ঘোষ এবং সত্যরঞ্জন বক্সী এসে সুভাষচন্দ্রের সঙ্গে মিলিত হতেন। এদের সহায়তাতেই সুভাষচন্দ্র জেনেছিলেন রাজনৈতিক গুপ্ত সমিতিগুলির আন্দোলনের ধরন ধারণ। 1928 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র গঠন করলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স কোর। কুচকাওয়াজ শিক্ষায় শিক্ষিত সৈনিক তৈরি করা শুরু করে দিলেন তখন থেকেই। এখানেই বপন করা হলো আজাদ হিন্দ ফৌজের মূল সূত্র। সারা বাংলায় যুবকদের মধ্যে একটা উন্মাদনা ছড়িয়ে পড়েছিল। 1930 থেকে 32-এর মধ্যে ঘটে গিয়েছিল লোমান হত্যা, রাইটার্স বিল্ডিং আক্রমণ, সিমসন হত্যা, পেডি হত্যা ইত্যাদি।
1930 থেকে 34-এর মধ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা বেশ কয়েকটি সশস্ত্র বিপ্লবাত্মক কর্ম করেছিল এবং এই যে অ্যাকশন যে স্কোয়াডটা ছিল সেখানে এই যে মস্তিষ্কটা যার ছিল সেটি হলো সত্যরঞ্জন বক্সী। উইদাউট ফেলিওর উনি কাজ করাতেন, ঘটনা ঘটবেই। এবং অনেক শহীদ মৃত্যুবরণ করলেন, যেমন বিনয় বাদল দীনেশ, অনাথ, মৃগেন, ব্রজকিশোর, রামকৃষ্ণ, নির্মল জীবন, মতি, ভবানী, সকলেই ছিলেন, সবাই ছিলেন বিভির সদস্য। সমগ্র ভারত জুড়ে হেমচন্দ্র ঘোষ এবং সত্যরঞ্জন বক্সী সাম্রাজ্যবাদ বিরোধী যুবশক্তিকে ছড়িয়ে দিতে পেরেছিলেন অত্যন্ত সফলতার সঙ্গে এবং অত্যন্ত গুপ্তভাবে। মন্ত্রগুপ্তি ছিল তাদের সাধন পদ্ধতি। মন্ত্রগুপ্তির বলে অসাধ্য সাধন করেছিলেন সত্যরঞ্জন বক্সী এবং এই বিপ্লবী কুল। শুধুমাত্র সত্যরঞ্জন বক্সী নয়, সাধারণ যারা কর্মী, আমরা আমাদের বাড়িতে আসেন সমর দাস ওনার নাম, এই সমর দা আজও বলেন, যাদের উনি দেখেছেন, উনি অত্যন্ত কম কথা বলেন, মানে কথাই বলেন না, ভীষণ শান্ত, অথচ বিপ্লবী দলের মানুষ, দেখলে কেউ বলবে না, এখন ওনার বয়স হয়েছে কিন্তু ওনাকে দেখলে কেউ বলবে না কিন্তু উনি বিপ্লবী দলের মানুষ। তো তাঁরা বেশি কথা বলতেন না এবং যা ওনাদের মন্ত্রগুপ্তি ছিল তা কিন্তু কোনোদিনই বাইরে প্রকাশ পায়নি, আজ অব্দিও নয়, কারণ নির্দেশ আছে প্রকাশ করবে না। সেজন্য যতদিন তারা বাঁচবেন ততদিন ওই মন্ত্রগুপ্তি নিয়েই বাঁচবেন। যখন আসেনি জীবনে সেটি প্রকাশ করার সময়, অতএব তারা আর প্রকাশ করবেন না। এটি তাদের একনিষ্ঠ রাজনৈতিক ভাবনা। বিনা বিচারে 1932 থেকে 1938 পর্যন্ত সত্যরঞ্জন বক্সীকে ডেটিনিউ হিসেবে বক্সা দুর্গ ও দেউলি ক্যাম্পে প্রায় 6 বছর আটকে রাখা হয় এবং 1940 সালের 12 এপ্রিল মধ্যরাতে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, সেই সময় বিভি অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্স বিপ্লবী দলের হেমচন্দ্র ঘোষ, সত্য বক্সী, মনীন্দ্র কিশোর রায় সহ 25 জন বিশিষ্ট নেতাকে জেলে বন্দী করা হয়। এরপরই 1940-এর 2রা জুলাই সুভাষচন্দ্র হলওয়েল মনুমেন্ট আন্দোলন শুরু করলেন এবং হলওয়েল মনুমেন্ট আন্দোলন করে নিজেই ধরা পড়লেন, কারারুদ্ধ হলেন, প্রেসিডেন্সি জেলে চলে গেলেন। তাহলে এই যে 25 জনকে ধরা হয়েছিল তার সঙ্গে সুভাষচন্দ্র গেলেন, মণিকাঞ্চন যোগ হলো প্রেসিডেন্সি জেলে। বিপ্লবীদের তুখর বুদ্ধি, অসীম প্রেডিকশন করার ক্ষমতা, তাই দিয়ে তারা বুঝে ফেললেন। তার সঙ্গে আবার সুভাষচন্দ্র 6 মাস আগেই বলে দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে এবং 6 মাসের মধ্যেই 1939 সালে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল। ইউরোপ ঘুরছেন তখনই উনি বলে দিয়েছিলেন 6 মাসের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে। কাজেই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল এবং 1940 সালের 12 এপ্রিল মধ্যরাতে 25 জন জেলে গেল। 1940 সালেই আবার 2রা জুলাই সুভাষচন্দ্র চলে গেলেন প্রেসিডেন্সি জেলে, সবাই এক হলেন ওইখানে। এবং ওরা বুঝতে পারলেন যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন এসেছে তখন ইংরেজ সরকার দুর্বল হয়ে পড়বে এবং এই দুর্বলতার কারণেই তাদের এই উইক পয়েন্টে আঘাত করে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। সুভাষচন্দ্রের বহু রকমের ভবিষ্যৎবাণী ছিল এবং সেই ভবিষ্যৎবাণীগুলো উনি মন্ত্রদ্রষ্টার মতন ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে এটা একটা। কিন্তু সুভাষচন্দ্রকে তো বের করতে হবে, তা না হলে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা যাবে না। তখন বিপ্লবীরা একমাথা হয়ে তারা বললেন যে আমরা অনশন শুরু করব, আমরণ অনশন শুরু হয়ে গেল। তখন স্বাস্থ্য অত্যন্ত ভেঙে পড়ল সুভাষচন্দ্রের এবং সত্যরঞ্জন বক্সী দুজনেরই স্বাস্থ্য রক্ষার যুক্তিতে তারা বাইরে বেরিয়ে এলেন
এবং তারা ধরেই নিয়েছিলেন আমাদের অন্তরীণ করে রাখা হবে, সে বাড়িতেই রাখা হোক, যেখানেই জেলেই রাখা হোক, অন্তত আমাদের এখান থেকে মুক্তি দেওয়া হলো, জেল থেকে মুক্তি দেওয়া হলো, বাড়িতেই রাখা হোক বা যেখানেই রাখা হোক, তাতে কিছু না, আমরা সেটার ব্যবস্থা করে নেব। তখন স্বাস্থ্য রক্ষার যুক্তিতে যখন তারা বেরিয়ে এলেন, সত্যরঞ্জন এবং অন্যান্য বিপ্লবীদের পরিকল্পনা অনুযায়ী মাস্টার প্ল্যান তৈরি করলেন সত্যরঞ্জন বক্সী এবং সুভাষচন্দ্রকে দেশ থেকে বের করে দিলেন। এবং এই যে দেশ থেকে তিনি বের হয়ে গেলেন, এই যে মহানিষ্ক্রমণ বলা হয় যাকে, যার ৭৫ বছর পূর্ণ হয়ে গেছে, তো সেখানে একটুখানি আমি এই জায়গাটা পড়লে আপনাদের খুব ভালো লাগবে। সেখানে এটি অমলেন্দু ঘোষ, সুভাষিস চৌধুরীর জ্যাঠামশাই হন, বিপ্লবী অমলেন্দু ঘোষ, তিনি লিখেছিলেন এদের সম্পর্কে, দেশবন্ধু সুভাষচন্দ্র এবং সত্যরঞ্জন বক্সী। সেখানে একটা অংশে তিনি বলছেন, তারপর সত্যি একদিন অসাধ্য সাধন হলো, ক্রমে ক্রমে সুভাষচন্দ্র ও সত্যরঞ্জন দুজনেই স্ব গৃহে অন্তরীণ হলেন। অন্তরীণ হবার পর কি করে, কার বা কাদের মাধ্যমে বা সরাসরি তারা পরস্পর যোগাযোগ রেখেছেন, ঘড়ির কাঁটা মিলিয়ে কিভাবে সুভাষচন্দ্রের অন্তর্ধান পর্বটি এমন বিস্ময়কর নৈপুণ্যের সঙ্গে পরিচালিত হয়েছে, তার সম্পূর্ণ ইতিহাস এখনো লিপিবদ্ধ হয়নি। তবে সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের কয়েকদিন আগে এক গভীর রাতে, ব্র্যাকেটে লিখেছেন, অত রাতে পুলিশের ওয়াচাররা আর সে বাড়ির ওপর তেমন দৃষ্টি রাখত না। সুভাষচন্দ্র স্বয়ং এসেছিলেন 16 প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতে, সত্যরঞ্জন বক্সীর বাড়িতে এসেছিলেন। বাইরের লোকের চোখে এবং কাগজে কলমে তখন তিনি বৈরাগ্য সাধনে রত, দাড়ি গোঁফ রেখেছেন। সম্ভবত আগাম খবর দেওয়া ছিল, নইলে যে ছেলেটি তখন বাইরের ঘরে শুতো তাকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দিয়ে সত্যরঞ্জন কেন তার একান্ত বিশ্বস্ত অনুজ সুধীর রঞ্জনকে রাতে সেখানে শুতে বলেছিলেন এবং একটু অ্যালার্ট থাকারও নির্দেশ দিয়েছিলেন। সে যাই হোক, দরজা খোলা মাত্রই সুভাষচন্দ্র ঘরে ঢুকে সিঁড়ি বেয়ে সোজা দোতলায় উঠে গিয়েছিলেন সত্যরঞ্জনের শোবার ঘরে। মাত্র 40-45 মিনিট ছিলেন তিনি। যাবার মুখে সত্যরঞ্জনকে শেষ কথা বলে গিয়েছিলেন, উই উইল ওয়াক টুগেদার, উই উইল ডাই টুগেদার, আই মাস্ট কাম ব্যাক। তবে আপনার এই বাড়িটি যেন না ছাড়েন, প্রয়োজনে আমি যেন যোগাযোগ করতে পারি। তখন নিশুতি রাত, প্রায় 1:30 কি 2টো হবে। সত্যরঞ্জনের বাড়ি থেকে বেরিয়ে তড়িৎ গতিতে তিনি জনহীন রাজপথে নেমে পড়লেন। তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেবার জন্য সুধীর রঞ্জন তার সঙ্গ নিলেন, কিন্তু গাড়ি কোথায়? অতি সাবধানী সুভাষচন্দ্র। সত্যরঞ্জনের বাড়ি পর্যন্ত তিনি গাড়ি আনেননি, রমেশ মিত্র রোডে গাড়ি রেখে এসেছেন। সুধীর রঞ্জনকে তিনি গাড়ি পর্যন্ত যেতে দিলেন না, মাঝপথ থেকেই বিদায় দিলেন। তবে তাকেও একবার বাড়িটি না ছাড়ার কথা বলে গেলেন। বিস্মিত সুধীর রঞ্জন, এ ঘটনার কার্যকারণ কিছুই যে তখনও পর্যন্ত তার জানা নেই। তারপরেই অন্তর্ধান কাণ্ড হয়ে গেল। এরপর আজাদ হিন্দ ফৌজ নিয়ে যখন সুভাষচন্দ্র ভারতবর্ষে ঢুকছেন, তখন বিবির বিপ্লবীরা হেমচন্দ্র ঘোষ, সত্যরঞ্জন বক্সী, মেজর সত্যগুপ্ত প্রমুখ, তারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ব্রিটিশ গোয়েন্দা বিভাগ তখন সত্যরঞ্জন বক্সীকে গোপনে যোগাযোগ রাখার জন্য, মানে নেতাজির সঙ্গে গোপনে যোগাযোগ রাখার জন্য গ্রেপ্তার করে লালকেল্লায় বন্দি রেখে দিয়ে অকথ্য অত্যাচার করলো। মলদ্বারে রুল ঢুকিয়ে দিয়ে অত্যাচার চালানো হলো। একটি চোখ নষ্ট হয়ে গেল। নৃশংস অত্যাচার সত্ত্বেও তিনি নেতাজির বিষয়ে একটি কথাও ব্রিটিশ গোয়েন্দাদের বললেন না। 1946 সালে গান্ধীজি তাকে দেখতে আসেন, তখন তিনি হৃদরোগে আক্রান্ত। গান্ধীজির হস্তক্ষেপে তিনি জেল থেকে মুক্তি পান, কিন্তু সবরমতীতে গান্ধীজি যেতে বললেও তিনি কিন্তু সবরমতীতে গেলেন না, ফিরে গেলেন সেই 16 প্রিয়নাথ মল্লিক রোডের বাড়িতেই, যেখানে সুভাষচন্দ্র তাকে থাকতে বলেছেন, কারণ যদি তিনি এসে যোগাযোগ করেন ওনাকে যেন পান, সেই জন্য। দেশ খণ্ডিত হলো। জওহরলাল নেহেরু তার কাছে বার্তা পাঠালেন,
উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য। পাঠিয়ে দিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। তিনি গেলেন, গিয়ে বললেন সত্যরঞ্জন বক্সীকে উপরাষ্ট্রপতি হতে, এবং তারপরে তিনি রাষ্ট্রপতি হবেন। ঘৃণা ভরে সেগুলি সব তিনি ফিরিয়ে দিলেন। সমস্ত প্রত্যাখ্যান করেছিলেন সত্যরঞ্জন বক্সী। সর্বপল্লী যদিও তার বাড়িতে এসেছিলেন, কিন্তু কিছুই ফল হলো না। বিফল মনোরথ হয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণন ফিরে গেলেন। সত্যরঞ্জন বক্সী এমন ভয়ঙ্কর দেশপ্রেমিক ছিলেন, তিনি কোনোদিন ব্রিটানিয়া বিস্কুট ছুতেন না, কেননা তাতে ব্রিটিশ শব্দটা রয়েছে। নেতাজির বিমান দুর্ঘটনা মিথ্যা এবং নেতাজি অবিবাহিত তিনি জানতেন এবং তিনি বিশ্বাস করতেন। নেতাজি রিসার্চ ব্যুরোর প্রথম চেয়ারম্যান ছিলেন সত্যরঞ্জন বক্সী, কিন্তু তার নামে নেতাজি রিসার্চ ব্যুরো কোনো হল রাখেনি, যদিও তার ছবি সেখানে রয়েছে। বরং ওই রিসার্চ ব্যুরো চিরকাল নেতাজির বিমান দুর্ঘটনা এবং নেতাজির সাজানো স্ত্রী কন্যা দেখিয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে গেছে। সত্য বক্সী কারোর কাছ থেকে কিছু নিতেন না, কোনো সরকারি অনুদান তিনি নেননি, ছেলে মেয়েদের কোনো সরকারি চাকরি করতে দেননি, এমনকি নেতাজি আসবেন বলে মেয়েদের বিয়ে পর্যন্ত দেননি। সেটার একটু মজা আছে, দুঃখ আছে, পরে বলছি। তবে বিপ্লবীরা বা বিপ্লবীদের অনুগামী যারা পরিবারের মানুষ, তারা কিছু নিয়ে গেলে তিনি সেটা গ্রহণ করতেন। একটি মাত্র চাদর ছিল, আমি শুনেছি এই বাড়িতে আসার পর আমি শুনেছি একটি মাত্র চাদর ছিল তার। এটি মা বলেছেন, প্রয়াতা শ্রীমতী নমিতা চৌধুরী, তিনি আমাকে বলেছিলেন যে ওনার একটি মাত্র চাদর ছিল, সেই চাদরটা লোকজন এলে তিনি গায়ে দিতেন, আর যখন শুতেন তখন সেটা পেতে, খাটে মানে তক্তাপোষে পেতে উনি শুতেন। অপুষ্টি আর অনাহারে হাইলি কোয়ালিফাইড পুত্রকন্যারা অসুস্থ হয়েছে, কেউ কেউ রুগ্ন হয়ে মারা গেছেন তার চোখের সামনে, এবং তারাও ছিলেন সমপরিমাণ নির্লোভ। কেন বলছি একটুখানি বলি। আমি গীতাদিকে কোনো একটি সভায় দেখেছি, সেখানে আরও অনেককে দেখেছিলাম, আগমনী লাহিড়ী এবং সাগরিকা ঘোষ, এদের দেখেছি। সেই দিনেই আমি এটা পরে দেখেছি গীতাদিকে, গীতা বক্সীকে। উনি দেখলেন, খুব খুশি হলেন। সত্যেন চৌধুরী বা সত্যেনদা বলতেন ওনারা, তার কথা বললেন। কিন্তু লীনাদিকে দেখেছি একটু অদ্ভুতভাবে। একদিন হঠাৎ একটু দুপুর বেলা, একটু বেলা গড়িয়েছে, একজন এলেন, শীর্ণকায় একজন ছোট্টখাট্ট মানুষ, শাড়িটা কোনো রকমে কোমরে জড়ানো, এসে ডাকছে বৌদি বৌদি বলে। তো আমি গিয়ে খবর দিতে, মা এলেন, এসে বললেন যে তখন তো দুজনের খুব কথা হচ্ছে, আমি তো হাঁ করে তাকিয়ে আছি, ভদ্রমহিলাকে তো কোনোদিন দেখিনি, ইনি কে? তারপরে আমার পরিচয় পেলেন, আমি প্রণাম করলাম, আমি সব বুঝলাম, উনিও বুঝলেন। উনি বুঝেছিলেন, আমি বুঝিনি, কারণ উনি আমার বাড়িতে এসছেন, ধরেই নিয়েছেন। তখন আমি সব কিছু হলো, বেশ কিছু বছর বিয়ের পরে এসেছি। আমার শ্বশুর মশাই প্রয়াত হয়েছেন, সত্যেন চৌধুরী মশাই প্রয়াত হয়েছেন। তো উনি এসে বসলেন, খুব গল্প করছেন দেখছি মায়ের সঙ্গে, আর আমি মন দিয়ে এসে গল্পগুলো শুনছি। সেখানে হাসতে হাসতে বলছেন নেতাজি সম্পর্কে, এমন বলছেন যেন মনে হচ্ছে ঘরের লোক। এই জন্য কথাটা আমি শেয়ার করছি, নাহলে বলতাম না। বলছেন কি খেতে ভালোবাসতো জানো তো, খুব খেতে ভালোবাসতো। আর আমার মেয়েদের বিয়েতে খাবে বলে, নেতাজি ফিরে এসে মেয়েদের বিয়েতে খাবে বলে আমার বাবা আমাদের বিয়েই দিলেন না। যে মেয়েদের বিয়ে হবে তখন, যবে নেতাজি আসবেন সেই মেয়েদের বিয়েতে উনি খাবেন। এই বলে কি হাসছেন লীনাদি। তারপর লীনাদিকে আমি খুব খুশি হয়ে বললাম যে এক ধরনের বিস্কুট পাওয়া যায়, কাঁইদানা বিস্কুট, আমরা ছোট বয়সে খুব খেতাম, এখনো খেতে ভালো লাগে। লীনাদিকে বললাম যে আপনি খাবেন, আপনি খান। বললেন যে, খুব সরলভাবে বললেন হ্যাঁ খাই। আমি একটু বড় একটু দেখে প্যাকেট, সেটা আমি দিলাম। ও মা, প্যাকেট দেওয়ার পর বলছেন কি আমি এত নেব না, বলে আমাকে বাধ্য করলেন, প্যাকেটটা কাটালেন, কাটিয়ে অর্ধেকটা আমাকে দিয়ে ঢালালেন, ঢালিয়ে বাকিটুকু নিলেন।
আমি অবাক হয়ে গেলাম, এত সামান্য, আমার এত কোনটা হচ্ছে, এত লজ্জা করছে। আমি কতবার অনুরোধ করেছি যে আপনি এইটুকু নেবেন না, এইটুকু অন্তত আপনি নিয়ে যান, এইটুকু আমরা দিচ্ছি, এইটুকু আপনি ভালোবাসেন খাবেন। না, ভালোবাসেন বলে 1 প্যাকেট উনি নেবেন না, আধ প্যাকেট উনি নিলেন। তারপরে আর বলা উচিত নয়, তাও আমি বলছি কথাটা। তারপরে আমি দেখলাম যে শাড়িটা এমনভাবে জড়িয়ে গেছে যে শাড়িটা পরে উনি পড়ে যেতে পারেন, হাঁটতে পারছেন না, একটু টলমল করছেন। তখন আমাকে মা বললেন যে তুমি একটুখানি শাড়িটা ঠিক করে দাও। আমি শাড়ি পরাতে গিয়ে দেখছি যে তো পেঁচিয়েই যাচ্ছে, পেঁচিয়েই যাচ্ছে। মানে একটা শরীর যতটুকু হলে একটা শাড়িকে ধরতে পারে কোমরে, সেইটুকু কোমরও আমি পাচ্ছি না যে শাড়িটাকে ধরাবো। মানে এতটাই রুগ্ন চেহারা। তারপর ওনার সঙ্গে আমি বেরোলাম, বললাম আমি গিয়ে বাসে তুলে দিয়ে আসছি। হাত ধরে ধরে আমার সঙ্গে গেলেন, আমি বাসে তুলে দিলাম, উনি চলে গেলেন। তারপর অবশ্য আর লীনাদির সঙ্গে দেখা হয়নি, কারণ কোনোদিনই আমার ওনাদের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়নি। পরে আমি গীতাদিকে দেখেছি ওই একটি অনুষ্ঠানে, সেখানে বিজয়নাথ মশাই ছিলেন, সাগরিকা ঘোষ, আগমনী লাহিড়ী এরা ছিলেন, আমি দেখেছি, গীতাদির সঙ্গে কথা হলো। কিন্তু লীনাদি আর সেখানে আসেননি, তাই লীনাদিকে দেখা হয়নি। আরেকটা কথা গীতাদি লীনাদি সম্পর্কে, এটা আমি আরেকটু শেয়ার করছি। সেটা হচ্ছে সত্যরঞ্জন বক্সীকে আমার বাবা প্রণাম করতে গিয়েছিলেন, আগেই আমি বলেছি। কিন্তু কি জানি না এই দুই দিদি কি মনে রেখেছিলেন বা কিভাবে আইডেন্টিফাই করেছিলেন আমি জানি না। তো শুভাশিস চৌধুরী যখন গীতাদি লীনাদির সঙ্গে দেখা হয়েছে তখন গেছেন, তখন কিভাবে আইডেন্টিফাই করে আমার বাবার কথা ওনাকে বলেছে। মানে কি করে যে বুঝলেন নাম শুনে, বা আমি এরকম একজনের সঙ্গে আমার এই বাড়িতে আমার বিয়ের সম্পর্ক হয়েছে, এটা যে কি করে বুঝেছিলেন আমি জানি না। আমি তো আজ অবধি হিসেব খুঁজে পাইনি। বহুবার আমার বাবাকে শুভাশিস বলেছে যে এটা কি করে সম্ভব হলো বুঝতে পারছি না। বাবাও খুব অবাক হয়েছেন, বলছেন যে আমি যখন গেছি তখন তো আমার ইয়াং এজ, তখন আমি সত্যরঞ্জন বক্সীকে প্রণাম করেছিলাম গিয়ে। কিন্তু তার পরের কথা যে তার মেয়েরা এভাবে মনে রেখে কি করে আইডেন্টিফাই করলেন, সেটা সত্যি আমার কাছে আজও বিস্ময়। এইটা আমি শেয়ার করলাম। সত্যরঞ্জন বক্সীর যে কথা এতক্ষণ ধরে বললাম, তার মধ্যে সাংবাদিকতা এবং রাজনৈতিক ব্যাপারটাই প্রধান আমরা আলোচনা করেছি। তার সাহিত্যের দিকটা অল্প একটু না দেখালে উনি অসমাপ্ত থেকে যান। আরও অনেক কিছু বলার আছে, আমার এত বিদ্যা বুদ্ধি জ্ঞান বুদ্ধি নেই, তবু যেটুকু হয় সেটুকু আমি বলছি। সেটা হচ্ছে যে সত্যরঞ্জন যখন ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যখন গভীর রাত অবধি কাজ করতেন, তখন বাড়ি ফিরতে তখন উনি বকুল বাগানের কোথাও একটা উনি থাকতেন, বকুল বাগানেরই কোথাও একটা উনি থাকতেন। কিন্তু সেখানে যখন উনি কাজ করতেন তখন অনেক ফিরতে রাত্রি হয়ে যেত। মাঝে মাঝে আবার মধ্যরাতে দেশবন্ধু তার বাড়িতে ডেকে পাঠাতেন, দেশবন্ধু ডেকে পাঠাতেন এবং তার সঙ্গে তখন আলোচনা হতো। মধ্যরাতে কোনো কোনো দিন সমান তালে চলতো ইংরেজি, বাংলা সাহিত্য, কাব্য, দর্শন ইত্যাদি আলোচনা, শেলি, কিটস, বায়রন এর আলোচনা। এবং এই দুই অসমবয়সী বন্ধু সঙ্গে এই যে আলোচনা যেটা চলতো সেটা হতো তাদের একটা রিল্যাক্সেশন। সমস্ত কিছুর পার হয়ে দুজনে তখন মেতে উঠতেন সাহিত্য আলোচনা নিয়ে। এবং রাজনীতির পরিবেশ তখন একেবারেই নেই। ঘন্টার পর ঘন্টা ধরে মরমী কবি দেশবন্ধুর সখা হয়ে উঠতেন তখন সত্যরঞ্জন, এবং তিনি তখন হতেন মধ্যরাতের সঙ্গী। সত্যরঞ্জনের সাংবাদিকতা এবং ইংরেজির নমুনা আমরা একটু তুলে ধরব। 1948 সালে কিছু সময়ের জন্য এই খণ্ডিত ভারতবর্ষে শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুর দাদা, তার নেশান পত্রিকায় এবং শরৎচন্দ্র বসু প্রতিষ্ঠিত ইউনাইটেড সোশ্যালিস্ট অর্গানাইজেশনের অফিস ছিল গিনি হাউস, 131 নম্বর বউবাজার স্ট্রিট। সেখানে ইংরাজি সাপ্তাহিক পত্রের সম্পাদক হিসেবে কাজ করতেন সত্যরঞ্জন বক্সী।
দ্য সোশ্যালিস্ট রিপাবলিক সাপ্তাহিক পত্রিকায় তার ভলিউম নাম্বার 1 নাম্বার 4 15 নভেম্বর 1947, 15 নভেম্বর মানে ঠিক 3 মাস পরে, অগাস্ট থেকে নভেম্বর, দেশভাগের 3 মাস পরে তিনি ভারত বিভাগের বিরুদ্ধে লিখেছিলেন। এই স্লাইডটা একটু দেখাবেন। এটা আমি একটু পড়ছি, স্লাইডেও আপনারা পাবেন, ধীরে ধীরে যদি প্রথম থেকে দেখানো হয় পাবেন। A country is not a commodity to be sliced off at leisure or pleasure. It is a soulful entity, it is sentiment. It is no use to appear simple and truthful and say it was all a blunder. Poland history should have been a warning to all of us, high and low. Historians say partition of Poland meant destruction, quote unquote, destruction, quote unquote, of the country. They were a, quote unquote, monstrous robbery. We have all about us the elements of a bigger tragedy. Courage, vision, character, statesmanship, all will be needed in ample measure to overcome and defeat our self-stultification. এই ছিল সত্যরঞ্জন বক্সীর ইংরেজি এবং বলিষ্ঠ কলম। রাখাল বেনু সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাত্রী সম্পাদক এবং বিপ্লবী বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের তিনি সদস্য ছিলেন। এছাড়া সুভাষবাদী জনতার একজন অত্যন্ত কর্মকুশল সদস্য ছিলেন সত্যেন চৌধুরী মশাই। সম্পর্কে তিনি আমার শ্বশুর মশাই। তিনি রাখাল বেনুতে লিখছেন, সত্যরঞ্জনের সমগ্র জীবন ইতিহাসে যে প্রচণ্ড ভাবশক্তি, রাজনৈতিক কৃতিত্ব আর স্বদেশ সৈনিকের বীর্য লুক্কায়িত ছিল তা সর্বসাধারণের বোধগম্য ছিল না। এর একমাত্র কারণ হলো তার উচ্ছ্বাসহীন সংগঠন শক্তি ও আবেগহীন মন্ত্রগুপ্তির অসাধারণ প্রয়োগ। এরই সাহায্যে তিনি হেমচন্দ্র, দেশবন্ধু এবং সুভাষচন্দ্রের বিপ্লব আয়োজনকে সম্পূর্ণ করতে সাহায্য করেছেন, সার্থক করেছেন, সিদ্ধ করেছেন। মোটামুটি সত্যরঞ্জন বক্সী সম্পর্কে এটুকু আমি বললাম। আর দু একটা কথা আমি বলেই শেষ করে দেব। সত্যরঞ্জন বক্সীর যে দৃষ্টিকোণ ছিল, সেই দৃষ্টিকোণ থেকে সুভাষচন্দ্রকে তিনি যেভাবে দেখেছেন তার দু একটা পয়েন্ট আমি বলতে চাই। সেটি হলো, ইজম বা মতবাদ থেকে সুভাষচন্দ্র নিজেকে গড়ে তোলেননি এবং সুভাষচন্দ্রের সুতীব্র আকাঙ্ক্ষা ছিল ভারতবর্ষের স্বাধীনতা। এতেই তিনি মন প্রাণ চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকতেন। যখন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠাতে তিনি যখন শপথ বাক্য পাঠ করছেন যে আমি সুভাষচন্দ্র বসু ঈশ্বরের নামে পবিত্র শপথ গ্রহণ করছি যে ভারতবর্ষকে এবং আমার 38 কোটি দেশবাসীকে স্বাধীন করার লক্ষ্যে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও স্বাধীনতার এই পবিত্র সংগ্রাম চালিয়ে যাব, আমি সর্বদাই ভারতের সেবক থাকব এবং 38 কোটি ভারতীয় ভাই বোনেদের কল্যাণ সাধনে আত্মনিবেদন করব, এটাই হবে আমার সবচেয়ে বড় কর্তব্য। এটা বলতে বলতে তিনি প্রেমে পাথর হয়ে গিয়েছিলেন, একেবারে নিষ্পন্দ, নিষ্পলক, যেটাকে সমাধিবান পুরুষ যেরকম হয়। জয়তু নেতাজি লিখেছিলেন বইটা, পাওয়া যায়, এখন অনেকে আরো ছাপিয়েছে। প্রথম প্রাচীতে মানে রিসেন্টলি প্রাচীতে পাওয়া যেত, এখন আরো কেউ কেউ ছাপিয়েছে। সেখানে পরিষ্কার বর্ণনা আছে যে তিনি প্রেমে, ভারত প্রেমে পাথর হয়ে যেতেন, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছেন, শরীর ঠান্ডা, শরীরকে স্পর্শ করতে সম্বিত ফিরে আসছে। তো এই ছিল তার, তিনি ভারত প্রেমে একেবারে মূর্ত ভারত হয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র। মূর্তিমান দেশপ্রেম এবং রাজনৈতিক জীবন তিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র জীবনবোধ দিয়ে। জীবনটা তার কাছে ছিল একটা অ্যাডভেঞ্চার। সত্যরঞ্জন বক্সীর কাছেও তাই ছিল, সেই জন্যই বোধহয় এত সক্ষতা, সেজন্য
চিনেছিলেন সুভাষচন্দ্রকে, যে জীবনটা ছিল সুভাষচন্দ্রের কাছে একটা অ্যাডভেঞ্চার এবং রাজনীতি ছিল তার কাছে সৃজনশীল বিপ্লব। প্রত্যেকটা সংজ্ঞা আলাদা, মানে এত পাওয়ারফুল বাংলা, এত পাওয়ারফুল ভাষায় কথা বলতেন যে এটাকে যেন বাদ দেওয়া যায় না। সুভাষচন্দ্র ছিলেন প্রাচ্য প্রতীচ্য, ভারত বিশ্ব, প্রাচীন আধুনিক, আধ্যাত্মিক আদিভৌতিক, জাতীয়তাবাদ এবং সমাজবাদের মেলবন্ধন। ইম্ফলের পথে অজানা অনিশ্চিত অভিযানে আজাদি সৈনিকদের যে উদাত্ত আহ্বান তিনি জানিয়েছিলেন, তাকে সত্যরঞ্জন বক্সী বলছেন হৃদয় ও মনের এবং দেহ ও বাক্যের সুগভীর আকুতিময় আত্মনিবেদনের মধ্যে যে প্রাণের স্পর্শ, যে গীতিধর্মিতার পরিচয় পাওয়া যায় দেশাত্মবোধক সাহিত্যে, তার তুলনা নেই। এই হচ্ছে সত্যরঞ্জন বক্সীর সাহিত্যিক ভাষা। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কংগ্রেস হয়ে উঠেছিল ব্রিটিশ উদারনীতিকদের নকল মাত্র। সুভাষচন্দ্র বসুর মধ্যে কোনো অনুকরণের চিহ্ন মাত্র ছিল না, বিন্দুমাত্র তার চিহ্ন ছিল না। গান্ধীজির কাজকর্মে গান্ধীবাদের প্রতিফলন ছিল, কিন্তু সুভাষচন্দ্র ছিলেন সমস্ত কিছু থেকে এক স্বতন্ত্র বহিঃপ্রকাশ। সুভাষচন্দ্র অন্তরে বাইরে ছিলেন বিপ্লবী, সুভাষচন্দ্র অন্তরে বাইরে ছিলেন যোদ্ধা। সুভাষচন্দ্র যেন ছিলেন এক প্রাচীন ঋষি, যোদ্ধা ঋষি রাজর্ষি। নূতনের মধ্যে প্রাচীনকে স্থাপন করেছেন তিনি, আবার প্রাচীন নবীন থেকে তৈরি করতে চেয়েছেন ভবিষ্যৎকে। সুপ্রাচীন পটভূমিতে নব্য ভারতীয় ভাবধারাকে সুভাষচন্দ্র বই সগর রাজার মতন, সগর রাজা যেমন গঙ্গা আনয়ন করেছিলেন, সুভাষচন্দ্র সেরকম এই নব্য ভারতীয় ভাবধারার গঙ্গাকে আনয়ন করেছিলেন সুপ্রাচীন পটভূমিতে। মানুষের অগ্রগতি কখনো থেমে থাকতে পারে না। অতীত অভিজ্ঞতায় গঠিত করতে চেয়েছেন সুভাষচন্দ্র এক নতুন ব্যবস্থা, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ব্যবস্থার সমন্বয়। তত্ত্ব এবং প্রতিতত্ত্বের মধ্যে সংঘাত সমাধান করতে হবে উচ্চতর সমন্বয়। সেজন্য সুভাষচন্দ্রকে সত্যরঞ্জন বলছেন জাতিবাদ এবং সমাজবাদের সংশ্লেষক। তার মধ্যে কোনো বিভাজনবাদ ছিল না, অল ইনক্লুসিভ ছিলেন এবং গঠনমূলক মূল্যায়ন করতে চেয়েছিলেন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র যে কত বড় আধ্যাত্মিক পুরুষ ছিলেন, এই কথাটা বলতে গিয়ে বলছেন যে সুভাষচন্দ্রকে আমরা যেভাবে পাই তাতে সত্যরঞ্জন বক্সীর ভাষায় আধ্যাত্মিক ও বুদ্ধিগত আত্মতৃপ্তির গজদন্ত মিনারে বাস করাকে তিনি অত্যন্ত স্বার্থপরতা মনে করেছেন। এই হচ্ছে সুভাষচন্দ্র সম্পর্কে ছোট ছোট কথা, কিন্তু প্রত্যেকটা শব্দকে ভাঙলে বেশ কিছুটা ব্যাখ্যা হয়ে যায়। অসীম আত্মপ্রত্যয় নিয়ে সুভাষচন্দ্র এগিয়ে গেছেন। কোনোদিন তিনি এত অপটিমিস্টিক, বিয়ন্ড লিমিট, যখন সমস্ত কিছু হারিয়ে গেছে, 99% ফেলিওর, কিন্তু 1% গিয়ে তিনি জিতবেন, সেইখানে সুভাষচন্দ্র এগিয়ে গেছেন। চিন্তায় জর্জরিত হয়েও তিনি নিজস্ব শক্তি ভাণ্ডার থেকে শক্তি আহরণ করে বলিয়ান হয়ে উঠেছেন। আমি যেটা বলে শেষ করব সেইটা একটু শোনানো দরকার, সেইটুকু আমি খুব অল্পই বলবো। সুভাষচন্দ্র সম্পর্কে সত্যরঞ্জন বক্সীর কথা। স্বাধীনতা ছিল তার ধ্যান জ্ঞান, স্বাধীনতা ছিল তার নিঃশ্বাস বায়ু। স্বাধীনতা সংগ্রামের মধ্যে থেকে বহুদূর সরে গিয়ে একান্তে জীবনযাপন করাকে তিনি বিশ্বাস করতেন না। আধ্যাত্মিক এবং বুদ্ধিগত আত্মতৃপ্তির গজদন্ত মিনারে বাস করাকে তিনি অত্যন্ত স্বার্থপরতা বলে মনে করতেন। স্বপ্ন দেখতেন তিনি, সে স্বপ্ন অবশ্য তার সত্য হয়নি। তিনি চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, দুঃসাহস ভরে ঝাঁপ দিয়েছেন, বিশ্রাম কাকে বলে জানতেন না। তার কাজে কখনো ঢিলেমি দেখা যায়নি, লক্ষ্যভ্রষ্ট তিনি কখনো হননি। আবার তিনি চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, আবার দুঃসাহস ভরে নেমে পড়েছেন, এবার হয়তো নব নব ক্ষেত্রে। প্রায়শই তিনি চিন্তায় জর্জরিত হয়েছেন, আর তারপরই নিজস্ব শক্তি ভাণ্ডার থেকে আহরণ করে বলিহান হয়ে উঠেছেন।
কারো চোখের জল দেখলে তৎক্ষণাৎ তিনি তার মনের কথা বুঝতে পারতেন। নক্ষত্র খচিত নৈশ আকাশের সুগভীর নৈশব্দ তাঁর কাছে বাংময় হয়ে উঠত, তাঁর অন্তর পরিব্যাপ্ত করত। অস্ফুট উষার আলো তাঁর কানে কানে আশা ও উৎসাহের সঞ্জীবনী মন্ত্র শুনিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম, বিক্ষোভ আন্দোলন, দুঃখভোগের মন্ত্রে দীক্ষা, স্বাধীনতা এবং সৃজনশীল বিপ্লবের লক্ষ্যে পূর্ণ আত্মোৎসর্গ, পূর্ণ আত্মসমর্পণ নেতাজিকে পৃথিবীর শ্রেষ্ঠতম বিপ্লবীতে পরিণত করেছে। সেখানে তিনি নেপোলিয়ন, সান ইয়াতসেন, বিবেকানন্দের স্বগোত্র। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।